তিশান রাহার হাতের একটা আঙুল মুখে পুরে নিয়ে হালকা করে কামড় বসিয়ে দিল। কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, জাস্ট জামা চেঞ্জ করে দিয়েছি, আর কিন্তু কিচ্ছু করিনি। তুই ঘুমিয়ে থাকবি আর আমি সব করে নেব। এতটাও কাপুরুষ তিশা নয় মেরি তাজ। রাহা হার মেনে নিল। চুপটি করে তিশানের বুকের সাথে লেগে থাকলো। তিশানের বুকের স্পন্দন রাহার চোখে স্পষ্ট হলো। তিশানের ভালোবাসা, যত্ন সবকিছু রাহাকে বাধ্য করলো তিশানকে ভালোবাসতে। রাহার যতটা সম্ভব তিশানের শরীরের সাথে ঘেঁষে শুয়ে আছে। তিশানের উন্মুক্ত বুকের দিকে নজর আটকে রয়েছে। তিশান ঘোর লাগা কণ্ঠে ডাকলো। তাজ। রাহা চুপ করে আছে, কথা বলতে ইচ্ছে করছে না, তাও শব্দ না করে জবাব দিল। হুম। তিশান কোনো না কথা বলে ফের ডাকলো। ও তাজ। রাহা বুঝলো তিশান ইচ্ছে করে বারবার ডাকছে। রাহা এবার আর ডাকের জবাব দিল না। তিশানের দিকে একটু এগিয়ে এসে তিশানের উন্মুক্ত বুকে নিজের ঠোঁট শুয়ে চুমু খেলো। তিশান থমকে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ বুকের ভেতর ছুরিকাঘাত করেছে। মুহূর্তেই তিশান রাহাকে শক্ত করে বুকে চেপে ধরে রাখলো। কারো মুখে কোনো শব্দ নেই। সম্পূর্ণ রুম জুড়ে দুটো মানুষের নিঃশ্বাসের শব্দ কেবল। রাহা নিজেও দুচোখ বন্ধ করে রাখলো। সে কি করে এটা নিজেও বুঝতে পারছে না। ভীষণ লজ্জা লাগছে। এরপর তিশানকে কিভাবে মুখ দেখাবে ভাবতেই তিশানের বুকে মুখ গুজে নিল। বিয়ের পাল্লায় পড়ে রাহা কলেজে যেতে পারেনি প্রায় 4 দিন। নিজের বিয়ে যে সেটাতে আগে জানতো না। তানিয়ার বিয়ের জন্যই বন্ধগুলো হয়েছিল, আর নিজের বিয়ের পরের দিনটাই কেবল বন্ধ গিয়েছে। আজকে বিয়ের 3য় দিন। ভোর সকালে উঠেই সবাই বেরিয়ে পড়েছে। তানিয়া জামাই সহ সে উঠবে রাহাদের বাসায়। রোকেয়া বেগম মুনতাহারার সাথে চলে গিয়েছে তাদের বাসায়। ওসির রহমান আর শরীফুল বেরিয়ে পড়েছে বাজারের উদ্দেশ্যে। এতদিন তো সবকিছু তিশানদের বাসায় হলো, এবার বাকিটা সবাই মিলে আবার রাহাদের বাসায় হবে। এই দুই ফ্যামিলির এত মিল দেখে আশেপাশের মানুষজনও তাদের কথা জপতে থাকে। রাহা আর তিশান গিয়েছে রাহার কলেজে। তিশানের সাথে বাইকে করে কলেজের সামনে আসতেই দূর থেকে নিশা, জেরিন, মিলি আর নীলা নাক মুখ ফুলিয়ে রাহার দিকে তাকিয়ে রইল। রাহা জানে তার বন্ধুরা ঠিক কতটা রেগে আছে, কিন্তু কি আর করার। তাদেরকে জানিয়েছিল তানিয়াপুর বিয়ে, অথচ নিজেই বিয়ে করে নিল। রাহা বারবার বুঝিয়ে বলার চেষ্টা করেছে যে হঠাৎ করেই হয়ে গিয়েছে, কিন্তু তারা মানতে নারাজ। তাদের ভাষ্য মতে রাহা জানতো বিয়ে হয়ে যাবে, কিন্তু তাদেরকে জানায়নি। এটা নিয়ে রাহার মন খারাপ হয়েছিল। সমস্ত রাস্তা তিশানের কানের কাছে এটা নিয়েই গুনগুন করেছে রাহা। তিশান বলেছে, আমি সামলাবো। কলেজে এসেই রাহা সবাইকে জড়িয়ে ধরতে চাইল। সব কয়টা রেগে বোম হয়ে আছে। রাহাকে সরিয়ে দিয়ে তিশান সামনে এসে দাঁড়িয়ে বলল, বান্ধবীরা, আপনারা ভালো আছেন? নিশা সাপের মতো ফুঁসছে। তাদেরকে ছাড়া প্রাণপ্রিয় বান্ধবী বিয়ে করে নিল। এটা সবার হজম হলেও নিশার হচ্ছে না যেন। নিশার দিকে তাকিয়ে তিশান বলল, সব নষ্টের মূল এই নিশা বান্ধবী। এটাই সবাইকে ফুলিয়ে ভাপিয়ে রেখেছে। তিশানের কথা শুনে তো নিশা আরো খেপে গেল। রাহা তো তিশানের গায়ে ইচ্ছে করে থাপ্পড় মারছে, এগুলো যেন না বলে। বেচারি এমনিতেই রেগে আছে। তিশান হাসতে হাসতে বলল, আরে আরে সরি, মজা করছিলাম। সত্যি বলছি, সবকিছু হঠাৎ করেই হয়েছে। এখন তোমরা চাইলে তোমাদেরকে ট্রিট দিতে পারি। রাজি? নিশা মুখ ফুলিয়ে রাখলো। রাহা নিশাকে জড়িয়ে ধরে বলল, সরি তো, এবার তো একটু হেসে দে। তিশানও এগিয়ে এসে বলল। বান্ধবী, আমিও সরি বলছি। আমি কি জড়িয়ে ধরবো? তিশানের দুষ্টুমিতে রাহা চোখ রাঙায়, বাকিরা হেসে দেয়। তিশান সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে। ওদেরকে দুটো রিক্সা করে নিয়ে নিজেরা বাইকে করে একটা রেস্টুরেন্টে চলে যায়। কিছু সময় সবাইকে একটু ছাড় দিতে হয়। তিশানও বান্ধবীদের সাথে রাহাকে ছেড়ে দিল কিছু সময়ের জন্য। রাহাকে পড়ে গেল, এখানেই থাকিস, আমি একটা কাজে যাচ্ছি, তোকে নিয়ে বাসায় ফিরবো। রাহা মুচকি হেসে বিদায় নিল তিশানকে। ইদানিং তিশানের জন্য কেমন মায়া কাজ করে। মাত্র তো 3 দিন হলো বিয়ের, তাও একটা অদ্ভুত মায়া কাজ করে। তিশান চলে যেতেই নিশা, জেরিন, মিলি সবাই হামলে পড়লো রাহার ওপর। এক একজন এক একটা প্রশ্ন করেই যাচ্ছে। রাহা সবাইকে থামিয়ে দিয়ে বলল, সবাই চুপ করো, আমি বলছি। হঠাৎ করে বিয়ে হয়ে গিয়েছে, আর তোরা তোরা তো জানতিস তিশান ভাই আগে থেকেই আমায় পছন্দ করতো, ব্যাস। আর কি? শেষ কথাটা বলেই রাহা মাথা নিচু করে লজ্জা পেয়ে মুচকি হাসলো। নিশা রাহাকে ধাক্কা মেরে জিজ্ঞেস করলো,
বাপ রে, এত লজ্জা! লজ্জা এখনো ভাঙেনি নাকি? নিশা, সাবধানে কথা বল। তুই কিন্তু অবিবাহিতা, চাইলেই সবকিছু বলতে পারিস না তুই। নিশা হাসতে হাসতে বলল, আরে ধুর, ফ্রেন্ড সার্কেলে একজন বিবাহিত মানে সব কয়টা বিবাহিত। নিশার কথায় সবাই হেসে দিল। জেরিন চোখ ছোট ছোট করে বলল, তিশান ভাই তোকে অনেক ভালোবাসে, তাই না রে? রাহা লজ্জা পেল। সত্যি, ভালোবাসি কিনা কে জানে। আজ পর্যন্ত ভালোবাসি বলে নাই, কিন্তু সব সময় কি সেটা মুখে বলে প্রকাশ করতে হয়? কাজে কর্মেও তো প্রকাশ পায়। এই যে তিশান সেটা করিয়েছে, তিশানের কাজকর্মে সেটা প্রকাশ পেয়েছে। রাহার ভাবনার মধ্যেই জেরিন রাহাকে ধাক্কা মেরে বলল, কি রে, কি এত ভাবছিস? এত ভাবতে হয়? রাহা জেরিনের দিকে তাকিয়ে বলল, আমি তার বউ, সে ভালোবাসবে আমাকে নাকি কাকে ভালোবাসবে শুনি? নিশা দাঁত কেলিয়ে হেসে বলল, আমাদেরকে। নিশার দুষ্টমিতে না রাহা নাক ফুলিয়ে বলল, একদম না, ভালোবাসার ভাগ দেয়া যাবে না। জেরিনের মুখের কথা টান দিয়ে নিয়ে মিলি জিজ্ঞেস করলো, তা তোর তিশান ভাই তো তোকে ভালোবাসে, সেটা আমরা আগেই টের পেয়েছি। তুই ভালোবাসিস তো? মিলির কথায় রাহা একটু থামলো। এমনটা রাহার মাথায় এখনো আসেনি। রাহা তার তিশান ভাইকে ভালোবাসে কিনা এমনটা কখনো মাথায় আসেনি, মনেও না। হুট করে কি উত্তর দেবে রাহা? রাহা চুপ করে গেল। হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে গেল। নিশা ব্যাপারটা খেয়াল করতেই রাহার পাশে ঘেঁষে বসে ফিস ফিস করে বলল, তোর মনে এখনো সেই ইবরাজ আছে রাহা? নিশার প্রশ্নে রাহা থমকে গেল। খপ করে নিশার হাত ধরে চোখের ইশারায় থামিয়ে দিতে চাইল। ততক্ষণে নিশা থেমে গিয়েছে। বাকিরা উসখুস করে তাকিয়ে আছে। নিশার উপস্থিতি বুদ্ধি ভালো। দূরে ঝালমুড়ি দোকানে বেশ ভিড় দেখতে পেয়েই জেরিন আর মিলিকে পাঠিয়ে দিল ঝালমুড়ি নিয়ে আসার জন্য। ওদের আসতে যে বেশ সময় লাগবে সেটা বোঝাই যাচ্ছে। রাহা চুপ করে আছে। নিশা রাহাকে ডেকে বলল, কি রে? তারপর রাহাকে আগলে নিয়ে বলল, তোর থেকে একসময় জোর করে ইব্রাজের কথা জেনে নিয়েছিলাম। তুই সব সময় উদাস হয়ে থাকতি বিধায় তোকে জোর করে ইব্রাজের কথা জেনেছি। তুই কেবল বলতি মানুষটার জন্য তোর আফসোস হয়, তার সাথে একটা সংসার হতেই পারতো, অথচ প্রেমটা পর্যন্ত হলো না। তোর কথা শুনে সেদিন ভীষণ খারাপ লেগেছিল, কিন্তু কি করার বল? তুই আমার প্রিয় বান্ধবী। যদি ইব্রাজ বেঁচে থাকতো তাহলে যে কোনো মূল্যে তোর জন্য তাকে আমি নিয়ে আসতাম। তোর হাসি মুখ আমাকে আনন্দ দেয়, কিন্তু যেই মানুষ বেঁচে নাই তাকে কি করে আনতে পারতাম বল? মৃত মানুষের জন্য অপেক্ষা সাজে না বলেই তিশানের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিস তুই। তা না হলে তিশানকে তুই কতটা ইগনোর করতি, ইচ্ছে করে ঝগড়া করতি, ভালো ব্যবহার করতি না। সব তো আমাকে জানাতি তুই। তাহলে আর কি বল? তিশান তো তোকে ভালোবাসে এখন। রাহা কিছুক্ষণ চুপ থেকে মৃদু হাসলো, তারপর চোখে সত্যিকার শান্তি নিয়ে বলল, মানে একজনকে রেখে আরেকজনের সাথে সংসার করা সাজে না নিশা। ইবরাজ মানুষটা আমার প্রথম ভালো লাগা ছিল বলা যেতে পারে, প্রথম প্রেমও হয়তো, কিন্তু তার সাথে আমার ভালোবাসা হয়নি। হয়তো বেঁচে থাকলে ভালোবাসা সহ আরও অনেক কিছুই হতো, কিন্তু সে নেই। সে নেই, এটা আমাকে অনেকদিন যাবৎ মস্তিষ্কের মধ্যে কুড়ে কুড়ে খেয়েছে। সে থাকলে হয়তো আমার জীবনটা, মানে আমার জীবনের একটা অংশ হতো সে। কিন্তু জীবন তো থেমে থাকে না। তিশান ভাই এসেছে, আমাকে ভালোবাসে, সে আমাকে উপলব্ধি করতে শিখিয়েছে। সে আমার পাশে থাকে, আমার যত্ন করে। সবচেয়ে বড় কথা, সে এখন আমার স্বামী, সবচেয়ে দামি উপহার। তিশান ভাইয়ের সাথে বিয়ে হওয়ার আগেও আমি কখনো এক মিনিটের জন্যও তিশান ভাইকে নিয়ে ভেবে সময় নষ্ট করিনি, অথচ ইবরাজকে ভেবে অনেক সময় ব্যয় করেছি আমি। এখন তিশান আছে, সে আমার প্রধান অভিভাবক, আমার জীবন সঙ্গী। তাই এখন আর ইবরাজের জন্য এক মিনিটও ব্যয় করতে রাজি নই আমি। এতে তিশানকে ঠকানো হবে। আমার সমস্ত কিছুর অধিকার কেবল তিশানের। আমি তাকে নিয়ে ভবিষ্যৎ ভাবতে চাই, শুরু করেছি ভবিষ্যৎ ভাবা। ইবরাজ অতীত ছিল আমার, অতীত থাকুক, তাকে আমি সসম্মানে অতীতেই রেখে দিলাম। বর্তমানে এনে তিশানকে বিভ্রান্ত করতে চাই না আমি, আর ইবরাজকেও অপমানিত করতে চাই না। রাহার কথায় নিশা রীতিমতো অবাক হলো। অবাক চোখে রাহার দিকে তাকিয়ে বাহ বা দিয়ে বলল, বারে বাহ, আমাদের রাহা দেখি বিয়ে হওয়াতে একদম ম্যাচিওর আর সংসারী টাইপ হয়ে গিয়েছে। নিশার কথায় রাহা মুচকি হাসলো। নিশা একটু চোখ টিপে রাহাকে জিজ্ঞেস করলো,
তাহলে তুই আমাদের আলাভোলা ভদ্র তিশান ভাইকে ভালোবাসিস তো? রাহা নিশার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলল, এত পাকামো করিস না নিশু, তাকে ভালোবাসতে হবে না। সে মোটেও আলাভোলা না, বিচ্ছু একটা। নিশা হেসেই বলল, বাসিস না তাহলে? রাহা নিশার গায়ে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলল, মুখে বলতে পারলেই সেটা ভালোবাসা না নিশা, মন দিয়ে অনুভব করতে হয় সেটা। আর প্রকাশ করতেও হবে এমন কোনো কথা নেই। তিশান ভাইয়ের সাথে আমার অস্তিত্ব জুড়ে গিয়েছে, তাকে ভালো না বেশি উপায় আছে বল? তিশান ভাই আমাকে ভালোবাসে, যত্ন করে আমায়। আমাদের উচিত যে আমাদের ভালোটা দেয়, আমরাও যেন তাদেরকে ভালোটাই দেই। আজ ভালো না বাসি, কিন্তু আমার তো তাকেই ভালোবাসতে হবে, তাই না? আমার সম্পূর্ণ ভালোবাসা পাবার অধিকার সেই রাখে। আমি চাই তিশান আমার জন্য শুধুমাত্র একজন স্বামী নয়, সে আমার সঙ্গী, আমার শক্তি হোক। আমরণ আমাকে আগলে রাখুক, ঠিক আজকের মতো করেই। কথা শেষ হতেই নিশা আর রাহা চোখাচোখি হয়ে মুচকি হাসলো। এই হাসি প্রামাণ্য চিত্র রাহার চোখে মুখের হাস্যোজ্জ্বল চেহারার। রাহা বসে বসে হতাশ হচ্ছে, বিরক্তিতে মুখ তেতো হয়ে যাচ্ছে। কি করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। হতাশার বিরক্ত হচ্ছে কারণ রাহা আর তিশানকে রেখে বাকি সবাই বেড়াতে যাচ্ছে। তাদের নতুন বিয়ে হয়েছে, কই তারা যাবে বেড়াতে? অথচ না, বরং বাড়ির সবাই বেড়াতে যাচ্ছে। তানিয়া আর নতুন বর নিয়ে যাচ্ছে সিলেট ঘুরতে। শরীফুল অনেক দিন যাবৎ পরদেশে এসেছে বিধায় অসিরুর রহমান প্রস্তাব রাখলেন তার পিতৃভূমিতে গিয়ে একটু ঘুরে ফিরে আসবে। অসিরুর রহমান নিজে প্রস্তাব দিয়েছে, সেটা কি নাকচ করা যায়? শরীফুর বাবার একমাত্র সন্তান ছিল। মায়ের মৃত্যুর পর তার আত্মীয় স্বজন তেমন নেই বলা যেতে পারে, তবে কারো সাথে যোগাযোগ নেই বলে সম্পর্কটাও আর নেই। যে কারণে রাহা আত্মীয় বলতে তিশানদের আর খালামণিকেই বোঝে। অসির রহমান, লোকেয়া বেগম, মুনতাহারা আর শরীফুল মিলে গেলেন তিশানদের দাদার বাড়িতে বাগেরহাট। রাহা রাগ করবে কিনা ভেবে মুনতাহারা বার কয়েক রাহাকে জিজ্ঞেস করে নিয়েছে, কিন্তু রাহা হাসি মুখে যেতে বলেছে। নিজে যেতে পারবে না বলে অন্য কারো যাওয়া বন্ধ করে দেওয়াটাও ঠিক না। ফোনটা বেজে উঠতেই রাহা বিরক্তি মাখা মুখে ফোনটা রিসিভ করে কানে দিল। কিছু আনবো? ওপাশে তিশানের কণ্ঠ। তিশান গিয়েছে সবাইকে এগিয়ে দিয়ে আসতে। রাহা বাসায় একা। তিশানের প্রশ্নে রাহা তেতো মুখেই বলল, আপনি আসেন। রাহার কথায় তিশানের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা দিল। বুঝতে পারছে মেয়েটা একাকিত্ব বোধ করছে। সারাক্ষণ মানুষের আনাগোনা থাকায় মেয়েটা এখন বাসায় একা নিশ্চয়ই খারাপ লাগছে। তিশান কলটা কেটে দিল। রাহা মোবাইল হাতে নিয়েই মাথা নিচু করে শুয়ে পড়ল। খুব বেশি খারাপ লাগছে। এটা বুঝি একাকিত্বের খারাপ লাগা? তিশান বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে ভাবলো কলিং বেল বাজাবে কিনা। তারপরই মনে হলো বেচারি এই ঠান্ডার মধ্যে নিশ্চয়ই কম্বল গায়ে দিয়ে বসে আছে। কম্বল ছেড়ে ঠান্ডা ফ্লোরে পা রেখে হেঁটে আসতে হবে না। তাই তিশান কলিং বেল চাপলো না, ডুপ্লিকেট চাবি দিয়েই রুম খুলে ঢুকে গেল। হাতে অনেক বাজার সদাই, ভালো মানের বেছে কিছু বাজার এনেছে। বাবা মা যতদিন না আসে দুজনকেই রান্না করে খেতে হবে। রাহাকে জিজ্ঞেস করেছিল তার জন্য কিছু আনবে কিনা, কিন্তু রাহা না করেছে। তাও তিশান চিপস, চকলেট, কেক আরো অনেক কিছু নিয়ে আসছে। সবকিছু ড্রয়িং রুমের টেবিলে ফেলে রেখে তিশান নিজের রুমে উকি মারতেই দেখলো রাহা কম্বল পেঁচিয়ে চোখ বন্ধ করে আছে। ঘুমিয়ে আছে নাকি এমনি চোখ বন্ধ করে রেখেছে সেটা কাছে না গেলে বোঝা যাচ্ছে না। তিশান কলিং বেল চেপে রাহাকে ডিস্টার্ব করেনি ভেবেই মনে মনে খুশি হলো। বেসিন থেকে ভালো করে হাত মুখ ধুয়ে রুমে গেল। রাহার চোখ লেগে আসছিল, কিন্তু গভীর ঘুমে ছিল না বলে তিশানের উপস্থিতি টের পেয়েই রাহা নড়ে চড়ে উঠে বসে পড়ল। রাহার চোখে ক্লান্তির ছাপ। নিদ্রাচ্ছন্ন চেহারায় যেন একটা অদ্ভুত কোমলতা লেগে আছে। চোখের পাতায় ঘুমের ভার, অথচ গভীর ঘুমে ডুবে ছিল না সে। তিশানের উপস্থিতি অনুভব করতেই নড়ে চড়ে উঠল। কিছুটা ধাতস্থ হতে না হতেই সে দেখলো তিশান সামনে দাঁড়িয়ে। তিশান এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর কোনো কিছু ভাবার আগেই তোয়ালেটা এক পাশে ছুঁড়ে ফেলে এক ঝাটকায় রাহাকে কাছে টেনে নিল। রাহা ধাক্কা খেলেও প্রতিরোধের সময় পেল না। তিশানের নিঃশ্বাস ভারী, তার আঙুল ধীরে ধীরে উঠে এলো রাহার গালের ওপর। চোখে মুখে এক রাশ তৃষ্ণা। তিশানের দুহাত রাহার মুখের দুপাশে রেখে একেবারে চোখের সামনে নিয়ে এলো তাকে। রাহার নিঃশ্বাস তখন এলোমেলো, উষ্ণতা ছুঁয়ে যাচ্ছে দুজনের ত্বকে। তার গালের নরম ত্বকের ওপর তিশানের আঙুলের চাপ গম্ভীর হতে লাগলো। ধীরে ধীরে ঝুঁকে এসে ঠোঁট ছুঁয়ে দিল সে। রাহা কোনো কিছু ভাবার সময়টুকুও পেল না।
তিশানের সরিয়ে দেওয়া তারাও যেন নিজের মধ্যে নেই। কোনো শব্দ ছাড়াই দ্বিতীয়বারের মতো তিশান ঠোঁট ছুঁয়ে দিল রাহার ঠোঁটে। একরাশ অনুভূতি বিস্ফোরিত হলো দুজনের ভেতরে। গভীর তীব্র অধিকারবোধে মোরা সেই চুমুতে তিশানের উন্মত্ততা স্পষ্ট। আর রাহা, সে যেন দম আটকে যাওয়া শরীরে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে এক অন্য অন্ধকারে। সেখানে যেখানে শুধু তিশানের উষ্ণতা, তিশানের স্পর্শ, তিশানের অস্তিত্ব। রাহা এক ঝটকায় তিশানকে সরিয়ে দিয়ে উঠে গেল। বুকের ভেতর টিপ টিপ করছে, লজ্জায় গাল লাল হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল রাহার বুঝতে সময় লাগলো। অসভ্য একটা। ফিস ফিস করতে করতেই রাহা কোনো রকম পালিয়ে বাঁচার মতো ড্রয়িং রুমে দৌড়ে পালালো। তিশান তখনও বিছানায় কাত হয়ে শুয়ে আছে। রাহাকে থামায়নি, বরং যেতে দিয়েছে। আর রাহার যাওয়ার পানে তাকিয়ে আছে। তারপর তিশান ঠোঁট চেপে হাসলো। রাহার এই অপ্রস্তুত রাগ মাখা লজ্জা দেখতে দারুণ লাগছে, কিন্তু এত সহজে কি ছেড়ে দেওয়া যায়? তিশান আরামে হেলতে দুলতে রাহার পিছু নিল। রাহার ড্রয়িং রুমে ঢুকেই নিজের গাল দুটো চেপে ধরলো। এত লজ্জা লাগছে কেন? বুকের ভেতর অদ্ভুত কেমন একটা অনুভূতি হচ্ছে। তিশান এতটা কাছে এসে, না না, এসব ভাবা যাচ্ছে না। সে দ্রুত সোফায় বসলো, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু না, পারছে না। প্রচন্ড লজ্জায় রাহার ইচ্ছে করছে কোথাও লুকিয়ে থাকতে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এভাবে পালিয়ে গেলে হবে? কতদিন পালিয়ে বেড়াবি? রাহা এক ঝটকায় ঘুরে তাকালো। তিশান দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে চিরচেনা দুষ্টুমি, তার মধ্যে লজ্জার লটাও নেই। এদিকে রাহা লজ্জায় তিশানের দিকে তাকাতে পারছে না। তিশানের কথায় রাহা দু হাতে মুখ ঢেকে রেখে বলল, প্লিজ না, আপনাকে আমার লজ্জা লাগছে, আপনি চলে যান এখন। রাহার কথা যেন তিশানের কানেই গেল না। মনে হলো রাহা বারণ করেনি, বরং তাকে ডেকেছে কাছে। সে ধীর পায়ে এগিয়ে এলো। লজ্জায় রাহা সোফার সাথে মিশে যাবে যেন, হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। তিশান এগিয়ে এসে দু হাত মেলে সোফায় হেলান দিয়ে রাহার পাশে বসলো। কুচকে যাওয়া রাহার কানে ফিস ফিস করে বলল, তা শোন, একটু জিজ্ঞেস করার ছিল। রাহার গলা শুকিয়ে গেল। অন্যদিকে মুখ করে রেখেই মিনমিন গলায় বলল, কি কি জিজ্ঞেস করবেন? তিশান একটু থামলো। বোঝাই যাচ্ছে রাহার এমন অবস্থায় সে ভীষণ এনজয় করছে। নারীর লজ্জা দেখতে পুরুষের ভালো লাগে কিনা। তিশান কিছুটা কাছে এসে গুটিয়ে থাকা রাহাকে দু হাতে টেনে একদম কাছাকাছি এনে ঠোঁটে দুষ্ট হাসি ঝুলিয়ে জিজ্ঞেস করলো, আমার ঠোঁটের স্বাদ কেমন লেগেছে? রাহার পুরো শরীর বিদ্যুৎ খেলে গেল যেন। তিশানের কথায় কেঁপে উঠল, লজ্জা যেন তীর তীর করে বাড়ছে। তিশানের কথায় রাহা দ্রুত উঠে যেতে নিলেই তিশান রাহার বাহু টেনে এক ঝটকায় রাহাকে একদম বুকের মাঝে নিয়ে আসলো। রাহা লজ্জায় তিশানের বুকে মুখ গুজে রাখলো। নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে, মুখে কোনো শব্দ আসছে না, কেবল চোখ বন্ধ করে রাখতে ইচ্ছে করছে। তিশানের দিকে তাকানোর সাহসও পেল না, মুখ পুরো লাল হয়ে গিয়েছে। তিশান রাহাকে এমন ভাবে লজ্জায় ফেলেছে বলে রাহার ইচ্ছে করছে ইচ্ছে মতো তিশানের সাথে ঝগড়া করতে, অথচ রাহার শব্দরা সব গলা পর্যন্ত এসে থেমে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। রাহা কেন কিছুই বলতে পারছে না। তিশান তখনও চুপ করে আছে। রাহার অস্থিরতা দেখে তিশান ফের ডাকলো, তাজ, বললি না তো? রাহা তিশানের বুকে ধাক্কা দিয়ে বলল, তিশান ভাই স্টপ প্লিজ, ঠিক হচ্ছে না কিন্তু। রাহার কথায় তিশান রাহাকে কাছে টেনে নিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, তোর নরম ঠোঁট, তোর কাঁপুনি, তোর উষ্ণতা, তোর নিঃশ্বাস, তোর গায়ের পরিচিত গন্ধ, এসব কিছু আমাকে ঠিক থাকতে দিচ্ছে না মেরি তাজ। আমি কি করব বল? আমার কি দোষ? রাহা চুপ করে রইল। এবার আর কোনো কিছু বলার শক্তি রাহার মধ্যে নেই। রাহা চুপ করে তিশানের বুকে মুখ গুজে রাখলো। তিশান দু হাতে রাহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। নিজের মানুষটাকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রাখার অনুভূতিটা ভীষণতম সুখকর। তিশানের নিয়ে আসা বাজার সদাই রাহা গুছিয়ে রাখছে যতটা পারছে। তিশানের ফোনে কোনো গুরুত্বপূর্ণ কল আসছে বিধায় তিশান ফোনে কথা বলায় ব্যস্ত।
তিশানও রাহার হাতে হাতে সাহায্য করেছিল এতক্ষণ। বাজার থেকে বড় কাতল মাছ কেটে পিস পিস করে নিয়ে এসেছে তিশান। রাহা সবগুলো ফ্রিজে রেখে দিয়ে 2 পিস মাছ নিয়ে বেসিনে গেল ধুতে। রোকেয়া বেগম অনেক কিছু রান্না করে ফ্রিজে রেখে গিয়েছে, বলেছে কেবল ফ্রিজ থেকে নামিয়ে গরম করে খেয়ে নিতে। রাহার ইচ্ছে করেছে না ওসব নামিয়ে গরম করে খেতে, তাই 2টো মাছ ভাজা করে রাতের খাবার শেষ করবে। রাহা মাছ ধুতে গিয়ে মাছের কাঁটা আঙুলে হালকা করে ঢুকে গেল। রাহা হালকা চিৎকার করতেই তিশান রুম থেকে বেরিয়ে কিচেনে আসলো। রাহা চোখ মুখ কুঁচকে রেখেছে ব্যথায়। মাছের কাঁটাতে যেন প্রচুর বিষ, অনেক ব্যথাই করছে। তিশান কিচেনে এসে কোনো কথা না বলেই রাহার কাছে গিয়ে দেখলো আঙুল কচলাচ্ছে। তিশান রাহার হাতটা নিজের হাতে নিল। ধীরে ধীরে কাঁটা বিঁধে যাওয়া জায়গাটা হালকা করে ডলতে লাগলো। রাহা একটু কুকিয়ে উঠে বলল, উফ, লাগছে। তিশান এক দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে একরাশ শাসন আর মায়া, তাও মুখে কাঠিন্যতা এনে বলল, সবকিছুতেই তোর পাকনামি, যেটা পারিস না সেটা করতে হবে কেন তোর? আমি তো করে দিতাম। রাহা বুঝলো তিশান রেগে যাচ্ছে। পুরুষের রাগকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা নারী ভালোই জানে। রাহা ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে বলল, আপনি তো আছেনই দেখার জন্য। তিশান চুপচাপ হাতের আঙুলটা ভালো করে দেখলো কাটা রয়ে গিয়েছে কিনা। দেখলো না, তেমন কিছু হয়নি। তারপর রাহা হাত থেকে মাছগুলো সরিয়ে নিয়ে মুখে কোনো শব্দ না করে রাহার কপালে আলতো করে একটা চুমু খেয়ে বলল, হ্যাঁ আমি আছি, কিন্তু তাই বলে তুই অঘটন ঘটাবি এটা কিন্তু হবে না বলে দিলাম। রাহা লাজুক হেসে মাথা নিচু করে মিনমিনে কণ্ঠে বলল, একটু অঘটন ঘটলেই তো যত্ন পাওয়া যাবে। তিশান হাতের কাজ করতে করতেই বলল, ও আচ্ছা, তাহলে তোর আদর যত্নের দরকার, আগে বলবি তো। রাহা চোখ পাকিয়ে তাকালো তিশানের দিকে। বিনিময়ে তিশান মুচকি হাসলো। তারপর তিশান মাছ ধোয়া শেষ করে মাছে লবণ আর হলুদ মাখালো। গরম তেলে দিয়ে ভাজি করলো। ফ্রিজ থেকে ডাল নামিয়ে গরম করলো। একটা প্লেটে ভাত, মাছ ভাজা আর ডাল নিয়ে ডাইনিং এ চলে গেল। যেতে যেতে রাহাকেও আসতে বলল। রাহা এতক্ষণ তিশানের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিশানের রান্না দেখছিল। এক প্লেটের ভাতই মাখিয়ে রাহার মুখে তুলে দিল তিশান। রাহা বাধা দিয়ে বলল, আমার হাতেই খাই। তিশান চোখ পাকিয়ে তাকিয়ে বলল, চুপচাপ খা, এটাই সুযোগ তোকে নিজের হাতে খাইয়ে দেওয়ার। বাবা মা বাসায় চলে আসলে তো আর তাদের সামনে লজ্জা শর্মার মাথা খেয়ে তোকে লোক মাতলে খাইয়ে দিতে পারবো না। রাহা তিশানের গভীর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে তিশানের হাত থেকে খাবার মুখে তুলে নিল। খেতে খেতেই বলল, তা তো অবশ্যই, যত অসভ্যতা তো সব আমার সাথে। মানুষের কাছে তো ভালো মানুষ। তিশান রাহাকে থামিয়ে দিয়ে বলল, খাওয়া শেষ কর, তারপর কথা বলিস, পরে দেখা যাবে কোন অঘটন ঘটিয়ে ফেলেছিস। রাহা মুখ ফুলিয়ে বলল, ওহ, আমি কি শুধু অঘটনই ঘটাই? রাহার কথায় প্লেট ঘুরতে থাকা তিশানের হাতটা থেমে গেল। রাহার দিকে না তাকিয়ে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টেনে মিনমিনিয়ে বলল, তোকে নিয়েই যত ভয়, কখন কি অঘটন ঘটায় ফেলবি কে জানে। মূলত রাহার পরীক্ষা। এ কারণেই সবাই বেড়াতে গেলেও রাহা যেতে পারেনি। তা না হলে রাহা আর তিশানও যেত। খাওয়া দাওয়া শেষ করে তিশান রাহাকে এনে পড়ার টেবিলে বসিয়ে দিল। কিন্তু এদিকে রাহার একটুও পড়তে ইচ্ছে করছে না। তিশান রাহার সামনে বই খুলে দিল, পাতাগুলো উল্টে দিয়ে বলল, চল মন দিয়ে পড়। রাহা ঠোঁট ফুলিয়ে বলল, মন তো বেড়াতে গেছে আর আমি এখানে বন্দি, পড়বো কিভাবে? তিশান হাসলো। তারপর ধীরে ধীরে রাহার কপালের এক পাশে ঝুলে থাকা চুলটা সরিয়ে দিয়ে বলল, তাহলে তোর মনকে ফিরিয়ে আনতে হবে, তাই না? রাহা তিশানের চোখে চোখ রাখতেই বুকের মাঝে কেমন ধক করে উঠল। বুঝতে পারছে তিশানের মতলব ভালো না, না পড়লে নিশ্চয়ই এখন কোনো কিছু করে বসবে। রাহার ভয়ার্ত চেহারা দেখে তিশান আলতো হাসলো। তারপর নিচু স্বরে বলল, না পড়লে তো শাস্তির ব্যবস্থা করতে হয়। কথাটা বলেই তিশান নড়ে চড়ে উঠতে লাগলো। রাহা ভয় পেয়ে গেল। কি শাস্তি? তিশান মুখ লুকিয়ে হেসে বলল, পড়ার টেবিলে মন না বসলে চল খাটে যাই। তিশানের কথায় রাহা নাক মুখ কুচকে দ্রুত গলায় বলতে লাগলো, ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা কার পাল্লায় পড়লাম আমি? রাহা তাড়াতাড়ি বইয়ের দিকে তাকিয়ে বলল। রাহার কাহিনীতে তিশানের প্রচুর হাসি পেয়ে গেল। তিশান জানে রাহাকে কিভাবে একটু হাতে আনা যায়। রাহা চোখ মুখ কুচকে পড়তে লাগলো। পড়তে পড়তে বার কয়েক তিশানের দিকে তাকিয়ে দেখলো তিশান ল্যাপটপে কাজ করছে আর মুচকি মুচকি হাসছে। রাহা পড়তে পড়তে ফিস ফিস করলো, অসভ্য একটা।
নারী হলো কাদা মাটির মতো, যখন যেভাবে গড়ে তুলতে চাইবেন, যেমন আকৃতি দিবেন তেমনই হবে। সকল পরিস্থিতিতে মানিয়ে নেওয়া নারীর আজন্মকাল স্বভাব। মায়ের আঁচলের নিচে থাকা মেয়েটাও শ্বশুর বাড়িতে গিয়ে সংসারী হয়ে যেতে পারে নিমিষেই। এ যেন নারীর এক আলাদা গুণ। পিচ্ছি রাহাও এখন আর পিচ্ছিটি নেই। মায়ের আঁচল ছেলে স্বামীর সংসারে মনোযোগী হয়েছে সে। প্রায় 7 দিন হলো বাবা মা শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়েছে। বারবার ফোন কলে খবর নিয়ে জেনেছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। জবাবে রাহা কেবল জানিয়েছে সবাইকে মনে পড়ছে, তাছাড়া আর তেমন কোনো সমস্যা হবার কথা নয়। এভাবে সবাইকে ছেড়ে কখনো থাকা হয়নি। বিয়ের দিন বিদায়ের যন্ত্রণা না পেলেও এখন সবাইকে দূর থেকে দেখে বুকে একটু যন্ত্রণা হচ্ছে বইকি। কিন্তু এই সামান্য যন্ত্রণা প্রকাশ করার মন মানসিকতাও নেই যেন। তাই তো যথাসম্ভব স্বাভাবিক আর হাসি খুশি থাকার চেষ্টা করছে। আজকে শনিবার বিধায় তিশানের অফিস নেই। চিরকালের ইচ্ছে ছিল শিক্ষক হবে, অথচ শিক্ষক হওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। দ্রুত বিয়ে করেছে বলে বাবার বিজনেসে জয়েন করতেই হলো। তাও সুযোগ মতো কোথাও টিকে গেলে শিক্ষকতায় ফিরে যেতে দুবার ভাববে না সে। রাহা বাসায় একা থাকবে বিধায় তিশান প্রায় কাজ বাসায় বসে করে ফেলতে চায়। গতকাল রাতেও রাত জেগে কিছু কাজ এগিয়ে রেখেছে, যার জন্য সকাল প্রায় 9টা বেজে যাওয়ার পরেও তিশানের ঘুম ভাঙেনি। রাহা উঠে গিয়েছে সেই ভোরেই। তিশানের হাত ধরে কলেজ পর্যন্ত গিয়ে 2টো পরীক্ষা শেষ করলো কেবল। পরীক্ষাগুলো অনেক ভালো হয়েছে, তিশানের গার্ডে পড়াশোনাটাও হয়েছে। রাহা গোসল শেষ করে গুনগুন করে গান গেয়ে ভেজা কাপড় চোপড় মেলে দিতে ছাদে গেল। পা টিপে টিপে হাঁটতে হচ্ছে, কারণ আজ শাড়ি পরেছে। আজকাল নতুন ভাবে নিজেকে সাজিয়ে তুলতে ইচ্ছে করে। বিয়েতে শাড়ি পরতে পারেনি বলেই আজকে শাশুড়ির একটা মেরুন রঙের শাড়ি পরেছে মেয়েটা। সদ্য গোসল সেরে ওঠা মেয়েটার শরীরে তাজা পানির কণা এখনো শাড়ির কোলে লুকোচুরি খেলছে। ভেজা চুল পেঁচানো, গামছা বাঁধা, অবাধ্য আঁচল মাটি ছুঁই ছুঁই অবস্থায় লুটিয়ে আছে। পরনে হালকা রঙের সুতি শাড়ি। ভেজা শরীরে শাড়ি পরা নতুন বাঙালি বধূ মনে হচ্ছে। সমস্ত শাড়ি আর বিন্দু বিন্দু পানি যেন নিজের মতো করে রাহাকে জড়িয়ে রেখেছে। গোসলের পর শরীরে এক ধরনের নির্মল সচেতনতা মিশে আছে, যেন নদীর ধারে সদ্য ফোটা শাপলা। শাড়ির ভাঁজে ভাঁজে মিশে থাকা স্নানের গন্ধ, পানির নরম ছোঁয়া আর শাড়ির কোণে উড়ে আসা এক চিলতে বাতাস সব মিলিয়ে রাহাকে এক অনির্বচনীয় লাবণ্যময়ী করে তুলেছে। রাহা নিজেও জানে না তাকে এক রূপসী কন্যা মনে হচ্ছে। সূর্যের আলো তার ত্বকের দীপ্তিতে মুগ্ধ হয়ে তাকে আরো সোনালি করে তুলেছে। রাহার কাপড় মেলে দেওয়া শেষ না হতেই তিশান এসে উপস্থিত হলো ছাদে। পরনে শুধু প্যান্ট, খালি গা, গলায় গামছা পেঁচানো। বোঝাই যাচ্ছে ওয়াশরুমে না গিয়ে রাহার খোঁজে ছাদে চলে এসেছে। সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সমস্ত ছাদে। সকালের রোদের তেজ একটু বেশি কিনা রাহার কপাল বেয়ে ঘাম পড়ছে। তিশান চিলে কোঠার ঘরটার কাছে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ব্রাশ করছে আর রাহাকে দেখছে। রাহা কাজ শেষ করে পেছনে ফিরতেই দেখলো তিশান দাঁড়িয়ে। একটু লজ্জা পেল বইকি। লজ্জা পাওয়ার কারণ হলো পরনে শাড়ি। শাড়ি পরলে কেমন লজ্জা লজ্জা লাগে। তিশান রাহাকে ডেকে বলল, এদিকে আয়। রাহা হাতের বালতিটা সাইড করে রেখে শাবনুরের স্টাইলে আঁচল গুড়তে গুড়তে এসে বলল, ছ্যাঃ, লজ্জা শরমের মাথা খাইবার লাগছেন নাকি? হ্যাঁ, বউরে কেই বা তুই বইলা সম্বোধন করে? রাহার কথায় তিশান রাহা দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। রাহা নিজেও নিজের বলা কথায় হাসতে লাগলো। তিশান রাহাকে ভালো করে দেখলো, কিন্তু কিচ্ছু বলল না। রাহা অপেক্ষা করছিল তিশান কোনো কিছু বলবে কিনা। এদিকে তিশানের চোখে দুষ্টুমিরা খেল করছে। তিশান দাঁত ব্রাশ করতে করতেই বলল, আচ্ছা শোন। রাহা আগ্রহ সাথে বলল। হ্যাঁ বলুন। রাহার কণ্ঠে আগ্রহ বোঝায় মেয়েটা প্রশংসা শুনতে চাচ্ছে, কিন্তু তিশানের মাথায় তো অন্য কিছু। তিশান ভ্রু কুঁচকে বলল, ব্রাশ করেছিস তো? তিশানের কথায় রাহা চোখ কটমট করে তাকালো, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে কিছুটা রুক্ষ স্বরে বলল, হ্যাঁ করেছি। তিশান তাও রাহাকে আটকে দিয়ে বলল, থাম। তারপর তিশান নিজের ব্রাশটা এগিয়ে দিয়ে বলল, আবার ব্রাশ কর। তিশানের কথায় তো রাহার মাথায় চক্কর দিল। কয় কি বেটা, তার ব্রাশ দিয়ে নাকি এখন ব্রাশ করবে? রাহা এত শখ করে শাড়ি পরলো, সেটার তো প্রশংসা করলোই না, আর এখন কি না এসব আবল তাবল বলা হচ্ছে?
রাহা প্রচণ্ড রেগে মেগে এলো পাথারি ছুটতে লাগলো। তিশান রাহার হাত টেনে থামিয়ে দিল। রাহা এবার কিছুটা ক্ষান্ত হলো, ভেবেছে তিশান এখন নিশ্চয়ই বলবো, তাজ তোকে শাড়িতে অপসরি লাগছে। কিন্তু না, তিশান রাহাকে থামিয়ে দিয়ে কাঠ কাঠ গলায় বলল, ভালো করে ব্রাশ করবি, তুই তো আবার চাঁদ খচ্চর। কি আশা করলো আর তিশান কি বলল? রাহা পেছন ফিরে তিশানের দিকে শক্ত নজর দিতেই তিশান রাহার হাতটা ছেড়ে দিয়ে ছাদ থেকে চলে যেতে যেতে বলল, ভালো করে ব্রাশ না করলে চুমু পাবে না, মুখ থেকে গন্ধ বেরোলে কোনো চুমুটুমু হবে না বলে দিচ্ছি।